গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ আপকামিং এনএম জিএনএম পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস ক্লাস। তো সায়েন্স থেকে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে বেশ কয়েকটা করে প্র্যাকটিস সেশন কিন্তু করাচ্ছি। তোমরা কানেক্ট থাকো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে। এটা হচ্ছে ক্লাস নাম্বার 9। তো আমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে থাকি। তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। পাশাপাশি TWS একাডেমি আমাদের অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করবে এবং এখানে পেড কোর্স অপশানে তুমি গেলে আমাদের এনএম জিএনএম রিলেটেড ব্যাচটা কিন্তু দেখতে পারবে। তো এই ব্যাচটা আমাদের এই 2026 পরীক্ষার জন্য কিন্তু করানো হচ্ছে সম্পূর্ণ লাইভ ব্যাচ, যদিও ক্লাস কিন্তু রানিং চলছে। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস কিন্তু এখানে করানো হচ্ছে। তাছাড়াও আমরা অন্যান্য বিভিন্ন পরীক্ষার ব্যাচ করিয়ে থাকি, তো সেগুলো এখানে আছে। তো প্রত্যেক পরীক্ষার যে সিলেবাস তোমাকে দেখতে হবে যে এনএম জিএনএম পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কোন বিষয় থেকে কত। তো সেই সিলেবাস গত বছরের যে প্রশ্ন অনুসারে আমরা যদি দেখি, তোমাদের এনএম জিএনএম পরীক্ষায় 115 নম্বরের একটা পরীক্ষা হবে, 100টা প্রশ্ন, যেখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সেই কিন্তু 75 নম্বর থাকবে এবং অন্যান্য সাবজেক্ট থেকে ইংলিশ থেকে 15, ম্যাথমেটিক্স 10, জেনারেল নলেজ থেকে 10, 5 নাম্বার লজিক্যাল রিজনিং। তো এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন তোমাকে ফেস করতে হবে, 1.5 ঘন্টার সময়ের মধ্যে তোমাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, তো আমরা এখানে আজকে মূলত বেশিরভাগ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকেও কয়েকটা কোশ্চেন আমরা ডিসকাস করব। ইতিমধ্যে ফিজিক্যাল সায়েন্সের কয়েকটা মক টেস্ট আমি কিন্তু নিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। তো আমরা শুরু করছি আজকের প্রশ্ন আলোচনা। কোশ্চেন নাম্বার 1, ক্রেবস সাইকেল এর প্রধান স্থান কোথায়? এটা বাংলায় হলে ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোথায় হয়? এই ক্রেবস চক্রটা কি? আমরা শ্বসনের যে পর্যায়গুলো জানি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন। তো এইগুলো হচ্ছে শ্বসনের পর্যায় বা স্টেপ। তার মধ্যে গ্লাইকোলাইসিস দেখা যায় যে সাইটোপ্লাজমে হয়, আর ক্রেবস চক্র প্রান্তীয় শ্বসন মাইটোকন্ড্রিয়াতে হয়। তো এখানে অপশন বি সঠিক উত্তর হবে। সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস, মাইটোকন্ড্রিয়ায় হয় ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন, দুটো পর্যায়। তাহলে এটা অপশন বি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 2, কোন হরমোনটি এমার্জেন্সি হরমোন নামে পরিচিত? এমার্জেন্সি হরমোন বা এটাকে আমরা বলি যে সংকটকালীন হরমোন বাংলায়, বা বিপদকালীন আপৎকালীন হরমোন, জরুরিকালীন হরমোন বলে থাকি। এটাকে জরুরিকালীন হরমোন বলা হয় কাকে? এটা হচ্ছে অ্যাড্রিনালিন, তাই তো? অ্যাড্রিনালিন এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাড্রিনালিন। বাদ বাকি যে এখানে হরমোন আছে ইনসুলিন, থাইরক্সিন, এগুলো উল্লেখযোগ্য হরমোন। আমরা জানি ইনসুলিন শরীরের রক্তে শর্করা কমাতে সাহায্য করে, থাইরক্সিন দেহের BMR নিয়ন্ত্রণ করে, ইত্যাদি অনেক কাজ কিন্তু আছে। অ্যাড্রিনালিন হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান যদি দেখি আমাদের বৃক্ক বা কিডনির উপরে থাকে। কোশ্চেন নাম্বার 3, মানুষের রক্তে অক্সিজেন প্রধানত কিভাবে পরিবাহিত হয়? অক্সিজেনটা কিভাবে পরিবাহিত হয়? প্লাজমাতে দ্রবীভূত অবস্থায়, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে, প্লেটলেটের মাধ্যমে, নাকি WBCর মাধ্যমে? কোশ্চেন নাম্বার 3, উত্তর কি হবে বলো? তো মানুষের শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে সেটা হচ্ছে RBC বা লোহিত রক্ত কণিকা। তো RBCর মধ্যে থাকে হিমোগ্লোবিন, RBCর মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে রক্তে প্রবাহিত হয়, কোষে কোষে পৌঁছায়। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4, কোন ভিটামিন ফ্যাট সলিউবল নয়? প্রশ্নটা উত্তর কি হবে? ফ্যাট সলিউবল নয় মানে কি? যেটা ফ্যাটে দ্রবণীয় নয়, ফ্যাটে দ্রাব্য নয়। কি হবে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি। তো আমরা ভিটামিন দ্রাব্যতার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাটে
বা তেলে দ্রবণীয় ভিটামিন। তো ফ্যাট সলিউবল 9 হচ্ছে ভিটামিন সি। ভিটামিন এ ডি ই কে এটা হচ্ছে জলে দ্রবণীয়, জলে দ্রাব্য বা দ্রবণীয়। তাহলে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ ডি ই কে, ভিটামিন এ ডি ই এবং কে। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যেগুলো ফ্যাটে দ্রবীভূত হয় সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ভিটামিন পি, বিসিপি বলা হয়। বি কমপ্লেক্স মানে এখানে অনেক ভিটামিন আছে, ভিটামিন সি এবং পি। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, এনজাইম অর্থাৎ উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? এনজাইম এর প্রোটিন অংশকে কি বলা হয়? কোফ্যাক্টর, অ্যাপোএনজাইম, কোএনজাইম নাকি প্রস্থেটিক গ্রুপ? সঠিক উত্তর কি হবে? উৎসেচক অর্থাৎ এনজাইম এর প্রোটিন অংশকে বলা হয় কি? বলো। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, অ্যাপোএনজাইম। সঠিক উত্তর অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 6, ব্রাশ এই সংকর ধাতুটি কি কি দিয়ে তৈরি হয়? ব্রাশ মানে কি বলতো? এটা বাংলায় বললে কি হবে? ব্রাশ মানে হচ্ছে পিতল। পিতল একটি সংকর ধাতু। তো ফিজিক্যাল সায়েন্স থেকে কয়েকটা কোশ্চেন এখানে আমি এর ভিতরে আলোচনা করব। ব্রাশ বা পিতল এই ধাতুটি, এই সংকর ধাতুটি কোন কোন ধাতু দ্বারা তৈরি? তামা, টিন, অ্যালুমিনিয়াম, তামা, টিন, তামা দস্তা, তামা নিকেল। এখানে সিইউ মানে কি? সিইউ প্লাস এস এন। সঠিক উত্তর হবে সিইউ প্লাস এস এন নাকি সিইউ প্লাস টিন? কি হবে বলো? এখানে অপশন এ কিন্তু হবে না, অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে, তামা এবং দস্তা। এটা মানে হচ্ছে সিইউ মানে তামা, জেডেন মানে হচ্ছে দস্তা। এই যে সংকেতগুলো আছে তোমাদের জানতে হবে। এই যে সংকেত, এল মানে কি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এসএন মানে হচ্ছে টিন, এনআই মানে নিকেল। তামা টিনে কি হয় জানো? ব্রোঞ্জ হয়, ব্রোঞ্জ। তামা এবং টিনের মিশ্রণে তৈরি হবে ব্রোঞ্জ। তামা দস্তায় পিতল। ছত্রাক সংক্রমণে কোন রোগটি সংক্রমিত হয়? এর মধ্যে কোন রোগটি হয় ছত্রাক সংক্রমণে? তো দাঁত হাজা চুলকানি যেগুলো হয় দেখবে সব ছত্রাক ঘটিত রোগ হয়, বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাগুলো হয়। ছত্রাক সংক্রমণে যে সমস্যা হতে পারে, পোলিও কি হবে? হবে না। পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ। ম্যালেরিয়া এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। ডার্মাটাইটিস এই যে দাঁত হাজা চুলকানি এইগুলো হচ্ছে স্কিন রিলেটেড সমস্যা, ছত্রাক সংক্রমণে হয়। অ্যাথলেটস ফুট বলা হয়, পায়ে যে সমস্ত ফাঙ্গাস হয় সেটাও মানে ছত্রাক সংক্রমণে হয়। কলেরা এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার নাম, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পোলিওটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। তাহলে এই ইনফরমেশন গুলো তোমাদের জানতে হবে কোনটা কি ঘটিত রোগ। কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী? জিওট্রপিক, খুবই কষ্ট। তো এখানে অপশনে জিব্রালিন, অপশন বি হচ্ছে সাইটোকাইনিন, অপশন সি অ্যাবসিসিক অ্যাসিড, অপশন ডি অক্সিন। কোশ্চেনটা ইজি আছে, তোমরা আশা করি এটা পারবে। আমরা জানি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হচ্ছে অক্সিন। অক্সিন, অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে
ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IA, এটা তোমরা মনে রাখবে। অক্সিন, যার রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সাংকেতিক হচ্ছে IAA। এটি হচ্ছে উদ্ভিদ হরমোনের মধ্যে আবিষ্কৃত প্রথম হরমোন অক্সিন, যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, বীজহীন ফল উৎপাদনেও সাহায্য করে অক্সিন হরমোন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন, আরো বেশ কিছু কাজ আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ, অর্থাৎ জলতলদেশে থাকে, এরকম উদ্ভিদ কি হবে? অপশন এ আইপোমিয়া, অপশন বি ইউফরবিয়া, অপশন সি ইউট্রিকুলেরিয়া বাইফিডা, অপশন ডি ডেন্টেলা রেপেন্স। তো এই যে উদ্ভিদগুলো আছে বেশ কিছু, বেশিরভাগ বিজ্ঞানসম্মত নামে আছে, তো সেই জন্য বোঝা যাচ্ছে না। অপশানে আইপোমিয়া মানে যেটা কলমি শাক, সেটা জলজ উদ্ভিদ বা জলে নিমজ্জিত উদ্ভিদ একেবারে বলা যায় না, আংশিক জলজ উদ্ভিদ বলা যায়, এটা হবে না। ইউফোরবিয়া এটা স্থলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ। ডেন্টেলা রেপেন্স এটাও জলীয় পরিবেশে তৈরি হয়, আর্দ্র পরিবেশে জন্মায়, স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মায়, বাট এটা জলজ উদ্ভিদ নয়। তো অপশন সি এখানে সঠিক উত্তর হবে, ইউট্রিকুলেরিয়া বাইফিডা, এটা সম্পূর্ণ জলে নিমজ্জিত উদ্ভিদ। আইপোমিয়া এটা হচ্ছে যেটা কলমি শাক, কলমি শাক যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আংশিক জলজ উদ্ভিদ, এটা পুরোপুরি জলে জন্মায় না বা জলের তলদেশে থাকে না। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে তামাক গাছের নিচের কোনটি পাওয়া যায়? নিকোটিন, হেরোইন, মেরিজুয়ানা, কোকেইন। তামাক গাছে নিম্নের কোনটি পাওয়া যায়? অপশন এতেই সঠিক উত্তর আছে, নিকোটিন এটা তামাক গাছ থেকে পাওয়া যায়। এটিকে আমরা একটা উপাক্ষার বলতে পারি। নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ মূলত তামাক গাছের পাতায় পাওয়া যায়, তামাক পাতা, এটা তামাক গাছের পাতায় থাকে নিকোটিন। কোশ্চেন নাম্বার 11, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন নাকি নিয়ন? তো এখানে উত্তরটা কি হবে? উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় যে গ্যাসটি ব্যবহার হয় সেটি হচ্ছে এখানে অপশন সি হাইড্রোজেন, সঠিক উত্তর হবে। হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 12, লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে? লবঙ্গ আমরা পাচ্ছি লবঙ্গ উদ্ভিদের মূল থেকে, কাণ্ড, পাতা নাকি ফুলের মুকুল থেকে? লবঙ্গটা আমরা কোন অংশ থেকে পাই? এটা পরীক্ষা আসার প্রশ্ন। কিসের? এই NM/GNM পরীক্ষায়। সঠিক উত্তর ফুলের মুকুল হবে। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি এখানে রাইট আনসার হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 13 হচ্ছে নিচে উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয়? প্রকৃত ফল নয় অর্থাৎ এটাকে আমরা অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট বলতে পারি। ফলস ফ্রুট, আমরা ফলটাকে দুটো ভাগে ভাগ করি, প্রকৃত অপ্রকৃত, একটা রিয়েল ফ্রুট, একটা ফলস ফ্রুট। ফলস ফ্রুট বা অপ্রকৃত ফল খুঁজে বার করতে হবে। অপশনে খেজুর, কুল, আপেল, আঙুর। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে? অপ্রকৃত ফল এখানে উত্তর হবে আপেল, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। দেখো এই যে প্রকৃত অপ্রকৃত ফল আমরা কিভাবে নির্ধারণ করি? বলা হচ্ছে স্ত্রী যৌনাঙ্গের বা যেটা উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাশয় বা গর্ভাশয় থেকে যে ফলগুলির বিকাশ ঘটে তাদেরকে আমরা প্রকৃত ফল বলি। আম, কলা, আঙুর, কিউই, চেরি, তাল ইত্যাদি। যে ফলগুলি ডিম্বাশয় ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ থেকে, যেমন থ্যালামাস, ক্যালিক্স থেকে উদ্ভূত হয়, বৃতি, দলমণ্ডল ইত্যাদি ইত্যাদি, তাদেরকে অপ্রকৃত ফল বলা হয়। যেমন আপেল, নাশপাতি, স্ট্রবেরি, আনারস,
কাঁঠাল, এটাও অপ্রকৃত ফলের মধ্যে পড়ছে। আতা, এগুলো সব অপ্রকৃত ফল। চালতা, কোশ্চেন নাম্বার 14, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে কি থেকে আলাদা করে? নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে কোন অংশ থেকে আলাদা করে? ভ্যাকুওল, জিন, সাইটোপ্লাজম নাকি কোষ? তো একটা কোষের মধ্যে কি থাকে? কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো নিউক্লিয়ার মেমব্রেন এটি বলছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 15, কোষ ও তার আকৃতি বিশিষ্ট কোন জোড়াটি সঠিক আছে? এখানে দুটো পয়েন্ট বলা হচ্ছে। প্রথম পয়েন্টে বলছে লোহিত রক্তকণিকা গোলাকার আকৃতি হয়, পেশিকোষ মাকু আকৃতি হয়। এবার তোমাকে বলতে হবে যে কোনটি বা কোনগুলি সঠিক আছে। অপশন এ বলছে 1, 2 কোনটিই নয়। অপশন বি 1, 2 উভয় সঠিক। অপশন সি কেবলমাত্র 2। অপশন ডি কেবলমাত্র প্রথমটা। তাহলে এখানে উত্তর কি হবে তোমরা বলতে পারবে? লোহিত রক্তকণিকার আকার কি গোলাকৃতি হয়? না, এটা কিন্তু চাকতি আকৃতি হয়, চাকতি মতো হয়, এরকম মাঝখানে একটু গর্ত মতো হয়, ঠিক আছে, গোলাকার হয় না, চাকতি আকৃতি হয়। পেশি কোষটা মাকু আকৃতি হয়, এটা সঠিক আছে। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। যে কোষ অ্যামিবার মতো দেখতে তা চিহ্নিত করো। অ্যামিবার মতো দেখতে কোন কোষ? স্নায়ু কোষ, কলামার এপিথেলিয়াল কোষ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এখানে উত্তর কি হবে প্রত্যেকে বলবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার গেট আপটা অ্যামিবার মতো হয়, মানে সেই এরকম 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 এরকম। লোহিত রক্তকণিকার গেট আপটা আমরা এখানে পাচ্ছি কি বললাম, যে চাকতি আকৃতি, দ্বি অবতল, দ্বি অবতল বা উভ অবতল এই টাইপের হয়। শ্বেত রক্তকণিকায় অ্যামিবা আকৃতি হয় অনেকটা, আর অণুচক্রিকাটা হয় গোলাকার হতে পারে। অণুচক্রিকা যেটাকে আমরা প্লেটলেট বলছি, অণুচক্রিকা এটা হতে পারে গোলাকার, এর গেট আপটা নির্দিষ্ট নয়, বা চোঙাকার বা ডিম্বাকৃতি ইত্যাদি হতে পারে। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন আসবো। ক্রিস্টি, ক্রিস্টি দেখা যায় কোন অংশে? ক্রিস্টি দেখা যায় ক্লোরোপ্লাস্টিডে, নিউক্লিয়াসে, কোষ প্রাচীরে নাকি মাইটোকন্ড্রিয়াতে? সঠিক উত্তর কি হবে? ক্রিস্টি দেখা যায় কোন অংশে? সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি আমরা দেখতে পাবো। অপশন ডি।
নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? ইনসিটু সংরক্ষণ নয়। দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা দুটো ভাগ করি, একটা হচ্ছে ইনসিটু এক্সিটু। এর বেসিক পার্থক্যটা কি? কি হবে বলো? ইনসিটু সংরক্ষণ নয় কোনটি? ইনসিটু মানে জীব যে পরিবেশে বাস করছে সেই টোটাল পরিবেশটাকে আমরা সংরক্ষণ যদি করি, যেমন বিভিন্ন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, বিভিন্ন স্যাংচুয়ারি অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হতে পারে। চিড়িয়াখানা এটা কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করা হয়, এটা জীবের আবাসস্থল থেকে বাইরে সংরক্ষণ। চিড়িয়াখানা যেমন আমাদের পশ্চিমবঙ্গে আলিপুর চিড়িয়াখানা আছে, তো সেখানে একটা কৃত্রিমভাবে পরিবেশ করা হয় যেখানে সব ধরনের পশু পাখি আছে, তাহলে এটা এক্সিটু সংরক্ষণ আমরা বলি। এটাকে এক্সিটু সংরক্ষণ বলা হয়। বিভিন্ন জিন ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, অ্যাকোরিয়াম, এগুলো কিন্তু এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে। আর ইনসিটুর মধ্যে আমরা জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন পাখিরালয়, এগুলো বলতে পারি। নিচের কোনটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোন এর এক্সাম্পল তোমাকে দিতে হবে। অপশন এ বলছে থাইরক্সিন, অপশন বি অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, তোমার সেরোটোনিন। এর মধ্যে লোকাল হরমোন কোনটি? লোকাল হরমোন এর সংজ্ঞাটা কি? লোকাল হরমোন মানে যেখানে হরমোনটা উৎপত্তি হচ্ছে সেখানেই কাজ করছে, উৎপত্তি স্থলেই তার কার্যকারিতা সীমাবদ্ধ, সেটাকে আমরা লোকাল হরমোন বলি। টেস্টোস্টেরন যেটা শুক্রাশয় থেকে নির্গত হয়, ওখানেই কাজ করে। লোকাল হরমোন, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 20, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? দেখো ভালো করে প্রশ্নটা দেখো, এই ধরনের কোশ্চেন পরীক্ষা আছে। বীজের আকৃতি, ফুলের রং, পাতার মাপ, এই চারটি অপশনের মধ্যে কোনটি করেননি? দেখো মেন্ডেল টোটাল আমরা জানি যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মটর গাছের, মানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যটা কি কি ছিল? দেখো মটর গাছের এই যে বিভিন্ন ভ্যারাইটি ছিল বলে কিন্তু মটর গাছটাই সিলেকশন করেছিলেন, কারণ প্রচুর ভ্যারাইটি এবং এর মানে বংশক্রমটা খুব সংক্ষিপ্ত, যার ফলে খুব দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, যার জন্য মটর গাছটাকে তিনি নির্বাচন করেন। এবং তার এক সংখ্যজন, দ্বিসংখ্যজন পরীক্ষা থেকে 2 ধরনের সূত্র আছে, স্বাধীন বিন্যাস, পৃথকীকরণ। তো এখানে অপশন ডি হবে, পাতার মাপ নিয়ে তিনি কাজ করেননি। তাহলে 7 জোড়া যে বিপরীত বৈশিষ্ট্য ছিল সেগুলো কি কি ছিল? দেখো 1 নম্বর যদি আমরা বলি, গাছটা কেমন বড়, গাছের উচ্চতা নিয়ে তিনি কাজ করেছেন, উচ্চতা। 2 নম্বর আমরা যদি বলি কি হবে এখানে, বীজের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং, সেটা তো আছে। ফুলের রং, ফুলের অবস্থান। 4 নম্বর হচ্ছে ধরো বীজের আকৃতি, মটর বীজের আকৃতি। আর কি কি হবে? শুটির রং, শুটির আকার। মটরশুটির যে রং হচ্ছে এবং শুটির আকার দেখা যাচ্ছে এখানে, শুটির আকার। আর একটা কি হবে? কাণ্ডের দৈর্ঘ্য, তাই তো? একটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, গাছের উচ্চতা। 1 2 3 4 5 6 গাছের উচ্চতা বা কাণ্ডের দৈর্ঘ্য আমরা বলতে পারি, সরি। তারপর হচ্ছে ফুলের রং, ফুলের অবস্থান, বীজ আকৃতি,
তোমার বীজের রংটা এখানে আমরা লেখা হয়নি, এটা হচ্ছে বীজের আকৃতি আর বীজের রং। কাণ্ডের দৈর্ঘ্য মানে গাছের উচ্চতা, এটা কাণ্ডের দৈর্ঘ্য। বীজের আকৃতি, বীজের রং। 7 নম্বর হচ্ছে বীজের রংটা কেমন। তাহলে এই হচ্ছে 7টি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একবার মুখে বলছি। তাহলে গাছের উচ্চতা, কাণ্ডের বা কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং, ফুলের অবস্থান কোথায়, তারপর বীজের আকৃতি কেমন, মটরশুটির শুটির রংটা কেমন হবে, শুটির আকার কেমন হবে, বীজের এই বীজের আকৃতি, বীজের রং, এই 7টা বৈশিষ্ট্য। যাই হোক, তো তোমরা যারা কানেক্ট আছো, আমাদের কিন্তু এনএমজিএনএম ব্যাচটা করানো হচ্ছে, রিসেন্ট ব্যাচ আমাদের এই 2026-এর ব্যাচ। এটা একটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, একটা ছোট ম্যাথ আছে। কোশ্চেন নাম্বার 21 বলছে একজন ছাত্রী 10 মিটার পার সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুল গেটের সামনে এসে সে ব্রেক চাপে এবং 1 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? ধরে নাও ছাত্রী এবং সাইকেলের মোট ভর 50 কেজি। এখানে অপশন এ 500 নিউটন, অপশন বি 50 নিউটন, অপশন সি 100, অপশন ডি 10 নিউটন। উত্তরটা কি হবে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, এখানে আমরা বার করতে বলেছে কত বল প্রয়োগ করেছিল। বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বল মানে ভর ইন্টু ত্বরণ। এখন ভরটা বলেছে 50 কেজি, আর ত্বরণটা কত? ত্বরণ মানে হচ্ছে বেগ ভাগ সময়। এখানে বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর সময়টা হচ্ছে 1 সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তুমি ত্বরণটা পেয়ে যাচ্ছ, ত্বরণটা 10/1 মানে 10ই পাচ্ছ, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। এটা 10 পাচ্ছ, তাহলে এই 50 ইন্টু 10, 500 নিউটন। সবগুলো আমরা এসআই এককে করলাম। অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। ত্বরণটা তোমাকে বার করতে হবে। এখানে প্রশ্নটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ব্রেক করছিল, 1 সেকেন্ডে থেমে গেল। তাহলে এটা অ্যাকচুয়াল মন্দন হলো, এখানে মন্দন মানে ঋণাত্মক ত্বরণ। তো ফর্মুলাটা এটা দিয়ে তুমি কাজ করতে পারবে। 500 ইন্টু 10, তাই 50 ইন্টু 10, 500 নিউটন। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডার, যার সংকেত হচ্ছে CaOClCl। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। অপশনে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 13, এটা তোমরা করবে। 12 কেজি ভরের বস্তুর উপর 96 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণের মান কত হবে? বলো, আগের কোশ্চেন, এটা একই প্রশ্ন, উত্তর কি হবে? এই একই সূত্র। বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে বল বলছে 96, ভর 12 কেজি, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে 96 ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে ত্বরণ। 8 12 96, তাহলে 8 হবে উত্তর। এবার দেখো এককটা কি আছে। ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা পাচ্ছি 8
মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে। ত্বরণ মানে সেকেন্ডটা দুবার থাকবে, নিচে সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে, এককটা মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, কোন তরঙ্গের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার পর্যায়কাল 1/100 সেকেন্ড হলে তরঙ্গটির বেগ কত? উত্তর কি হবে? একটা তরঙ্গের দৈর্ঘ্য, এটাকে আমরা ল্যামডা একক দিয়ে প্রকাশ করি, ল্যামডা একক দিয়ে প্রকাশ করি। পর্যায়কালটাকে আমরা যদি টি বলি, তরঙ্গের বেগ ভি কত? একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। এখানে ভি হচ্ছে তরঙ্গের বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে হচ্ছে 1/পর্যায়কাল, পর্যায়কালের উল্টো। এখানে পর্যায়কাল 1/100 বলেছে, 1/1/100 মানে এখানে হবে 100। এত হার্জ, কম্পাঙ্কের একক হার্জ। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ল্যামডা। এটা বলে দিয়েছে তোমার 10 সেন্টিমিটার। এখানে পর্যায়কাল বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে 1/100 সেকেন্ড। এখান থেকে এনটা আমরা বার করলাম, এনটা হয়ে গেল হচ্ছে 100 হার্জ, এটা 10, এটাকে তোমাকে বার করতে হবে। তাহলে এখানে 100 ইন্টু 10 হাজার, এটা 500 সেন্টিমিটার, সেন্টিমিটার ভাগ সেকেন্ড। বেগের একক সেন্টিমিটার ভাগ সেকেন্ড, তরঙ্গ বেগ অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 25, ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এটা আজকের সেশনের এন্ড, লাস্ট কোশ্চেন। প্রত্যেকে যারা ক্লাসে আছো, দেখো কোশ্চেন যেগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো তোমার অজানা বা ভুল হয়েছে অবশ্যই লিখে রাখবে, নোট করে নেবে। আজকের সেশন এখানে এন্ড করছি। কয়েকটা অঙ্ক আছে লাস্টের দিকে, এইগুলো একবার প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।